বন্ধুরা, আজকে আমি কথা বলবো 2023 সালের এক ইউনিক মালায়ালাম কমেডি ড্রামা অর্থাৎ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট জাতীয় মুভি নিয়ে। ভালোবাসা, প্রতিশোধ আর এক কাপ চায়ের মধ্যেও যে গল্প লুকিয়ে থাকতে পারে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই সিনেমা। শুরুটা যেমন হালকা রোমান্টিক, মাঝপথে আসে চমক আর শেষে সেটা নিয়েই আজকের আলোচনা। তাহলে দেখতে থাকুন আর সাথে থাকুন মজা আর মজা। বন্ধুরা, আমি শ্যামলকণা থেকে শ্রাবণী বলছি। আপনাদের বলা হয়নি, মুভিটির নাম হচ্ছে আদি, এক প্রেম কাহিনী। মুভিটির শুরুতে দেখা যায় তারা কোর্ট ম্যারেজ করার জন্য রেজিস্ট্রি অফিসে সবাই পুরো পরিবার থেকে যত মানুষজন আছে সবাই তারা চলে এসেছে এবং দেখা যাচ্ছে নন্দী এবং গীতা তাদের বিয়ের কাজ সম্পন্ন করতেছে এবং এদিকে তার আরেক দুলাভাই বিদেশে থাকে, তাকে সে ভিডিও করে দেখাচ্ছে যে তাদের বিয়েটা কিভাবে সম্পন্ন হচ্ছে এবং তারা অনেক খুশি, কারণ তাদের যত আত্মীয় স্বজন আছে সবাই এসেছে এবং সবাই অনেক অনেক খুশি, এক কথায় অনেক খুশি, কারণ তারা এবং কি তাদের বিয়ে শেষ হয়, তাদের সিগনেচার কমপ্লিট হয়ে যায়। এদিকে তার আরেক দুলাভাইকে বারবার ভিডিও কলে তাদের যে বাকি আত্মীয় স্বজনরা আসেনি তাদেরকে ভিডিও কলে তাদের বিয়ের প্রোগ্রাম দেখাইতে আসে এবং দেখতেছে। এর মধ্যে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয় এবং সবাই অনেক খুশি। তার বন্ধু বান্ধব যারা আছে তারা তার সাথে সেলফি তোলা নিয়ে ব্যস্ত, এক কথায় অনেক খুশি, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এদিকে বিয়ের কাজ শেষ হলে সবাই এক এক করে চলে যায়। একদিকে নন্দু আর গীতাকে তারা একই গাড়িতে ওঠায় এবং তারা গাড়িতে ওঠার পর তাদের অনেক ভালো লাগে এবং নন্দু বলে যে শেষ পর্যন্ত তুমি আমার বউ হয়েই গেলে। এদিকে গীতা অনেক লজ্জা পায় এবং নন্দু এতে অনেক খুশি হয়। এক কথায় তাদের অনেক রোমান্টিক মুহূর্ত যায়। এর মধ্যে তার দুলাভাই বলে যে এখানে কি তোমরা সব রোমান্স শেষ করে দেবে, বাড়িতে যাবে না? এর মধ্যে তার দুলাভাই সামনে যায় আর পিছন তারা গাড়ি নিয়ে আসতে থাকে। গাড়ি নিয়ে আসার সময় তাদের অনেক রোমান্টিক মুহূর্ত, বিভিন্ন ব্যাপার নিয়ে কথা হইতে থাকে, তারা কি করবে। এর মধ্যে তারা একটা মন্দির দেখতে পায় এবং মন্দিরে তারা গিয়ে প্রার্থনা করে, কারণ তারা যেহেতু নতুন বিয়ে করেছে তারা মনে করলো যে একটু প্রার্থনা করলে ভালো হবে। এর মধ্যে প্রার্থনা শেষ করে বোকাটে কিছু ছেলে তাদের গাড়িকে ধাক্কা দেয়। নন্দু এতে রেগে গিয়ে গালিগালাজ করে আর গীতা বলে তুমি গালিগালাজ করতেছো কেন? এর কিছুক্ষণ পরে দেখা যায় বোকাটে ছেলেগুলো ফেরত এসে তার গাড়িতে অনেক ধাক্কাধাক্কি করে এবং গাড়ি থেকে বের করার চেষ্টা করে, কিন্তু গীতা কোনোভাবে নন্দুকে বের হতে দিতে চায় না। এর মধ্যে গাড়ির ধাক্কা দিয়ে গাড়ির গ্লাস ভাঙার চেষ্টা করলে জোর করে নন্দু বের হওয়ার চেষ্টা করে। বের হতে গেলে নন্দুকে বোকাটের ছেলেগুলো গাড়ির সাথে চেপে ধরে এবং অনেক মারধর করার চেষ্টা করে। এর মধ্যেই গীতা অনেক ভয় পেয়ে যায়। গীতা ভয় পেয়ে গেলে নন্দু গাড়ি থেকে বের হয়। গাড়ির বোকাটের ছেলেগুলো অনেক মারধর করে, মারতেই থাকে, কারণ নন্দু আসলে বুঝে উঠতে পারতেছিল না। বুঝে ওঠার আগে বোকাটের ছেলেগুলো তার কাপড় চোপড় উলঙ্গ করে তাকে মারধর করা শুরু করে এবং তার বউ গীতা কোনোভাবেই সে বুঝতেছে না তাই সে কী করবে। এর মধ্যে আশেপাশে মানুষজন দেখে তাড়াতাড়ি আসে এবং তাকে ওই বোকাটের ছেলেগুলোর কাছ থেকে নিয়ে যায়। এর মধ্যে দেখা যায় যে নন্দু পরের সিনে দেখা যায় নন্দু হসপিটালে এসব ভেবে সে অনেক কষ্ট পাচ্ছে। এর মধ্যে তার দুলাভাই, আপনারা তো আগেই দেখেছেন যে তার কাপড় চোপড় খুলে বোকাটের ছেলেগুলো তাকে মারধর করেছে। তার দুলাভাই তার জন্য একটি ধুতি নিয়ে এসেছে এবং বলে যে এটা পরে নে। আর নন্দু জিজ্ঞাসা করে গীতা কোথায়? দুলাভাই বলে যে পাশের বাড়িতে তাকে রাখা হয়েছে, তুই গেলে একসাথে তোরা দুইজনে গৃহে প্রবেশ করবি। এর মধ্যে তারা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তারা দেখে যে বাসায় অনেক আত্মীয় স্বজন। তারা বলে এত মানুষ কেন? আর সব মানুষ ওই কালকের ঘটনা নিয়েই কথা বলি করতেছে। সবার মুখে ওই একই কথা যে কালকে নন্দুকে মারাচ্ছে, বোকাটে ছেলেগুলো মেরেছে, এই একই কথা সবার মুখে। এতে নন্দু অনেক লজ্জা পেয়ে যায় এবং সে
কোনো মতো লজ্জা নিয়ে এইদিকে গীতাকে তারা পাশের বাড়িতে যে রাখা হয়েছিল সেখান থেকে নিয়ে আসলে দুইজনে মিলে একসাথে বাসায় প্রবেশ করে। বাসায় প্রবেশের সময়ও নন্দু অনেক লজ্জা পাচ্ছিল। এক কথায় তার বউয়ের সামনে যেহেতু তাকে বোকাটে ছেলেগুলো মারধর করেছে, এটা সে কোনোভাবে মানতে পারতেছিল না। এর মধ্যে তাদের বাসায় প্রবেশ করলে সে কোনোভাবেই গীতার দিকে তাকাতে পারছিল না। তার কাছে অনেক লজ্জা লাগতেছিল, মানে সে বুঝতে পারতেছিল না সে কি করবে। এর মধ্যে এসব বুঝে গীতাকে তারা ভিতরে নিয়ে যায় এবং নন্দু অসমে ঢুকে। অসমে গেলে তার দেখে যে দাঁত খুলে গেছে এবং কি তার মারধরের কারণে তার অনেক কষ্ট হচ্ছিল। সে মানে এটা কোনোভাবে মানতে পারতেছিল না, তার অনেক জেদ হচ্ছিল। জেদ হচ্ছিল এবং গীতার দিকে দেখা যায় গীতা রুমের মধ্যে একা বসে আছে, কারণ গীতারও খুব একটা ভালো লাগছিল না, কারণ নতুন বিয়ের পর এরকম পরিস্থিতি কেউই আসলে আশা করে না। এর মধ্যে তো তারা বিয়ের আগে কত কিছু ভেবেছে, এত প্ল্যান প্রোগ্রাম সব কিছু ওই বকাটে ছেলেগুলো তাদের নষ্ট করে দিচ্ছিল। এই সব কিছু ভেবে এর মধ্যে নন্দুর দুলাভাই বিদেশ থেকে নন্দুকে ফোন দিয়ে তার বিভিন্ন ক্ষত দেখে তাকে জিজ্ঞাসা করলে নন্দু আরও লজ্জায় পড়ে যায়। এর মধ্যে গীতা তাকে একটু মঙ্গলসূত্র হাতে দিয়ে বলে যে তুমি আমাকে এই মঙ্গলসূত্রটা পরিয়ে দাও, এসব ঝামেলার মধ্যে তুমি আমাকে এটা পরাতে পারোনি। সে এই এত কিছুর মধ্যে সে আসলে মঙ্গলসূত্র যে পরাতে হবে কিভাবে সেটাই সে ভুলে গেছিল। এবারে সে আসলে এক কথায় অনেক লজ্জা পাচ্ছিল, কারণ সে গীতার দিকে তাকাইতে পারতেছিল না। এর মধ্যে গীতাকে বলে যে আমার আসলে ভালো লাগছে না, আর তোমরা এভাবে বসে আছো কেন? কেউ কি মারা গেছে? এভাবে শোক পালন করতেছো? ওই ঘটনা তোমরা ভুলে যাও, ওই ঘটনা আজকের পর থেকে আর কোনোদিন তোমরা মুখে আনবে না। এর মধ্যে এসব বলে নন্দু রুমে এসে বউকে হাসি দিতে বলে। বউয়ের মধ্যে ফ্রেশ হয়ে আসে, আর নন্দু ফ্রেশ হয় এবং নন্দু বলে আমার ভালো লাগছে না, আমি যদি একটু কিছু গলা পানি খেতে পারতাম আমার একটু ফুর্তি লাগতো, কিংবা আমি একটু শক্তি পেতাম শরীরে। এইটা বলেই নন্দু ছাদে চলে যায় এবং খায়, এবং সে কোনোভাবেই মানতে পারতেছিল না তার ওই ঘটনাটা, বোকাটে ছেলে যে তাকে মারধর করেছে বউয়ের সামনে, এটা সে কোনোভাবেই মানতে পারতেছিল না। এইগুলাই তার বারবার মনে পড়তেছিল এবং সে প্রচণ্ড উত্তেজিত হয়ে যাচ্ছিল। সে মানতে পারে না যে আমাকে কিভাবে আমার বউয়ের সামনে এইভাবে মারধর করলো। এসব দেখতে দেখতেই দেখা যায় সিন চলে যায় পরের দিন সকালবেলা তার বোনের সাথে তার বউ রান্নাবান্না করে। এর মধ্যে তার কাটা জায়গায় নন্দুকে বারবার মাছি এসব ডিস্টার্ব করতে থাকে। নন্দু তার দুলাভাইয়ের দোকানে আসে এবং কি জানি একটা হাতে নিয়ে বলে, তার দুলাভাই তাকে বলে তোকে যে ছেলেটা মারধর করেছে ওই ছেলেটা পাশের পাড়ায় থাকে। আসলে পাড়া বললে ভুল হবে, ওখানে 2-3টা বাড়ি। এর মধ্যে তার ভাগিনাকে বলে যে কালকে যে বকাটে ছেলেটা আমাকে মারধর করেছিল তার ঠিকানা তুমি এবং নাম্বার আমাকে এনে দিতে পারবে? সে বলে ঠিক আছে পারবো। এর মধ্যে নন্দু গাড়িতে তার মোবাইলটা ফিক্স করে, কারণ সে ওই ছেলেটিকে মারতে চায় এবং ভিডিও করে তার বউকে দেখাতে চায়, এজন্য সে মোবাইল ফিক্স করতে থাকে। এর মধ্যে দেখে মোবাইল ফিক্স করার সময় তার বউ চলে আসে। সে মোবাইলটা দ্রুত সরায় নেয় এবং তার বউ এসে বলে তুমি কোথায় যাচ্ছ? বলে আমি একটু বাইরে যাচ্ছি। তার বউ বলে আমিও যাব তোমার সাথে। বলে না আমি তোমাকে নিয়ে যাব না। এর মধ্যে তার বাগিনা তাকে নাম্বারটা সেন্ড করে। নাম্বারটা পেয়ে সে অনেক খুশি হয়ে যায়, মানে সে কল্পনাও করতে পারে না কী পরিমাণ খুশি হয়, কারণ এই নাম্বারটা ছিল জহি, যে বকাটে ছেলেটা তাকে মারধর করেছিল। সে নাম্বার পাওয়ার আনন্দে তার বউকে বলে ঠিক আছে চলো তুমি কোথায় ঘুরতে যেতে চাও। সে তার বউকে নিয়ে ঘুরতে যায় এবং অনেক কিছু শপিং করে দেয়। এক কথায় সে অনেক খুশি। সে নিজেও ভাবে যে আমি নাম্বারটা পাওয়ার সাথে সাথে এত খুশি হয়ে গেলাম কীভাবে। এর মধ্যে তার বউকে নিয়ে এসে শপিং করে বাসায় পৌঁছে দিয়ে এসে ওই ছেলেটাকে ফোন দিয়ে বলে যে তুই কোথায়, তোকে আমি মারতে চাই। সে তখন ওই বকাটে ছেলেটা জহি বলে তুই আমাকে কী মারবি, আয় তুই আমার সাথে দেখা করতে আয়, আমি তোকে মারবো। এর মধ্যে সে ওই বকাটের ছেলেটার সাথে দেখা করার জন্য চলে গেলে বকাটের ছেলেটা তাকে উল্টা মারধর করে এবং শেষে নন্দুও ওই বকাটের ছেলেটাকে অনেক মারধর করে। এর মধ্যে কিছু লোক আসলে নন্দু গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে গিয়ে সে বাসায় গিয়ে
দ্রুত তাড়াহুড়া করে বাসায় ঢুকে এবং সে খুব খুশি, কারণ আজকে সে ওই বকাটে ছেলেটাকে মেরে ভিডিও করে এনেছে। এর মধ্যে মোবাইলটা রেখে মোবাইলটা চার্জে দিয়ে সে খুশিতে আত্মহারা, কারণ আজকে সে ওই বকাটে ওই জহি ছেলেটাকে অনেক মারধর করেছে। এর মধ্যে ভিডিও যে করেছে, ভিডিওটা দেখতে গেলে দেখে ভিডিওর মধ্যে সেও নিজেও মার খেয়েছে। এটা সে এটা দেখার পর তার মন খারাপ হয়ে যায়, কারণ তার বউয়ের কাছে তার হিরো দেখানোর জন্য সে ভিডিও করেছিল, কিন্তু ভিডিওতে সে উল্টা মার খেয়েছে, এই জন্য সে ভিডিওটা দেখাতে পারে না। কিন্তু এর মধ্যে তার বউ চলে আসে এবং সে কথাটা অন্যদিকে নিয়ে যায় এবং বউয়ের সাথে রোমান্স করার বান করতে থাকে। কিন্তু সে আসলে ভিতরে সে মানতে পারতেছে না যে আমি একটা ভিডিও করলাম বউয়ের কাছে হিরো দেখানোর জন্য, কিন্তু সেটাও দেখাতে পারলাম না। কিন্তু সে বউয়ের কাছে এমন একটা ভাব করে যে সে প্রচুর খুশি, সে রোমান্স করতে চায় এরকম। এর মধ্যে বউ বাইরে তার ফ্যামিলি নিয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হলে সে তার পিঙ্ক কালার দেখে নেয়। সে বউকে বলে পিঙ্ক কালার বলে রুম থেকে বের হয়ে যায়। বউ রেডি হয়, এক কথায় গীতা রেডি হয়ে আসলে সে বারান্দায় বসে তার মাকে জিজ্ঞাসা করে, মা তুমি যে শাড়িটা পরেছো এটা কি পিঙ্ক কালার? বলে না, এটা পিঙ্ক না, পিঙ্কের কাছাকাছি। আবার সে তার ভাগিনাকে বলে যে তুই যে প্যান্টটা পরেছিস সেটা কি পিঙ্ক কালার? এদিকে গীতা তো লজ্জায় লুতুপুতু হয়ে গেছে। সে সে গাড়িতেও যখনই তাকে দেখে, গীতাকে দেখলেই সে বলে পিঙ্ক কালার। গাড়িতে উঠেও সে পিঙ্ক কালার বললে গীতা অনেক লজ্জা পায় এবং লজ্জায় উতু হয়ে যায়। আর এরকম করতে করতে সে পুরো রাস্তায় গীতাকে পিঙ্ক কালার বলতে নিয়ে যায়। এর মধ্যে তারা যেখানে খেতে যায় ওখানে চলে আসে, সবাই মিলে অনেক মজা করে বসে, এই মজা করে খেতে বসে। আর নন্দু অনেক খুশি, কারণ সে পরিবার সবাইকে নিয়ে এসেছে। এর মধ্যে নন্দু দেখে যে ওই বকাটে ছেলেটা তাকে রাগানোর চেষ্টা করতেছে, এক কথায় তাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। এর মধ্যে নন্দু ভাবে যে তার বউ পরিবারের সামনে যদি তাকে আবার মারে তাহলে তো সে আবার লজ্জায় পড়বে। নন্দু ভাবে যে আমি যে কালকে ওই বকাটে ছেলেটাকে মেরেছি, এটার প্রতিশোধ নিতেই তারা হয়তো আমার পিছু নিয়েছে কিংবা আমার কাছে এসেছে। কিন্তু আসলে তার বন্ধুরা এটা জানতোই না। এর মধ্যে সে দূরে সরে আসে, কারণ তার বউয়ের সামনে তো কোনোভাবেই সে মার খেতে পারবে না, কারণ তার তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে। বারবার বউয়ের সামনে মার খেলে তো তার আসলে ভালো লাগবে না। এর মধ্যেই তাদের বিল দিয়ে তারা দ্রুত ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বকাটের ছেলেগুলো তার রাস্তার মধ্যেও তাকে আবার ডিস্টার্ব করা শুরু করে। এক কথায় ওই বকাটের ছেলেগুলো এতক্ষণে বুঝে গেছে যে নন্দু যে কোনোভাবে ভয় পাচ্ছে, কারণ এজন্য তারা খুশিতে আরও বেশি ভয় দেখাচ্ছে। এদিকে গীতা বারবার নন্দুর দিকে তাকাচ্ছে, কারণ গীতার কাছে মনে হচ্ছে নন্দু আমার কাছে কিছু একটা লুকাচ্ছে এবং নন্দুর চেহারা দেখে মনে হচ্ছে সে অনেক ভয় পেয়ে আছে। এর মধ্যে ওই বকাটের ছেলেগুলা বারবার নন্দুকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। নন্দু ভয়ে অনেক বেশি ভয় পাচ্ছে। আর এদিকে গীতাও বারবার নন্দুর দিকে তাকায় আর ভাবে যে কি হয়েছে। এর মধ্যে তারা বাড়িতে চলে আসে। বাসায় চলে আসলে তাদের গীতা অনেক মন খারাপ, কারণ গীতা মনে করে আমি তোমার বউ, তুমি আমার কাছে কিছু শেয়ার করো না, তুমি আমার কেন জানি মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। অনেক জোরাজোরি চাপাচাপি করলে বলে তুমি বউয়ের কাছে কোনো কিছু শেয়ার করতে পারতেছো না, তাহলে তুমি কার সাথে শেয়ার করবে? তখন সে বলে যে ওই বকাটা ছেলেটাকে আমি মেরেছিলাম, তার প্রতিশোধ নিতে তারা আবার এভাবে আমার কাছে আসতেছে। এর মধ্যে সে ওই মুহূর্তে কিন্তু একটা টেস্টার সে কোমরে বেঁধে নেয়, কারণ তার বউ তাকে বলেছে যে তুমি মীমাংসা করো। সে তার দুলাভাইকে নিয়ে মীমাংসা করতে ওই বকাটের ছেলেটার বাড়িতে চলে যায়। বকাটের ছেলেটার বাড়িতে গেলে ওই বকাটের ছেলেটা মনে করে যে আবার আমাকে মারতে এসেছে ভেবে ওই বাকি যে তাদের গুন্ডাগুলো আছে, এক কথায় তার যে বন্ধুগুলো আছে তাদেরকে সে ডাকে। কিন্তু তার নন্দুর দুলাভাই বারবার বোঝানোর চেষ্টা করে যে আমরা আসলে মারামারি করতে আসিনি, আমরা এসেছি এটা মীমাংসা করতে, কারণ আসলে আমরা সরি বলতে এসেছি, আমরা চাই যে এটা এখানে শেষ হয়ে যাক। আর কিন্তু এর মধ্যেই ওই বকাটের ছেলেটা ওই নন্দুকে মারার চেষ্টা করে। বারবার মারতে গেলে তার দুলাভাই বারবার তাকে সেভ করে এবং বোঝার চেষ্টা করে যে আসলে আমি নন্দুর পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আসলে এই ব্যাপারটা এখানেই মিটমাট করে দাও। কিন্তু এর মধ্যে জয়ী ছেলেটা বলে সে যদি মিটমাট করতেই আসে তাহলে সে তার কোমরে কী নিয়ে এসেছে তোমরা একটু দেখো। মধ্যে দেখে যে কোমরের মধ্যে সে টেস্টার নিয়ে এসেছে এবং এতে তার বাকি বন্ধুরা যে নন্দুর সাথে এতক্ষণ সাথ দিচ্ছিল তারাও
তারাও রেগে যায় এবং তারাও তাকে উল্টা মারতে আসে এবং বলে যে আমি তোকে এক সত্যে মীমাংসা করতে পারি, এক সত্যে আমি মেনে নিতে পারি যদি তোকে আমি তোর বউয়ের সামনে মারবো। এবং কানে কানে আরেকটা সত্য দেয়, যে সত্যটা আপনারা দেখতে থাকেন, পরে বুঝতে পারবেন। এর মধ্যে নন্দু বাসায় আসে এবং তার বউ জিজ্ঞাসা করে যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। সে বলে হ্যাঁ, সব কিছু ঠিকঠাক, মীমাংসা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু নন্দু তো জানে যে মীমাংসা হয়নি, সে ভিতর ভিতর অনেক কষ্ট পায়, সে বসে থাকে। এর মধ্যে দেখে যে ওই একই বকাটে ছেলেগুলো বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সে মনে মনে তাদের ভয় করতেছে। এরই মধ্যে দেখে সেই বকাটে ছেলেগুলা তাকে তার বাসার সামনে, এবং তাদেরও চোখ পড়ে যায় যে সে তাদেরকে দেখে সে ভয় রুমের মধ্যে লুকাচ্ছে। দেখে তারা মজা পেয়ে আরও বেশি ভয় দেখানোর চেষ্টা করে এবং ভয় দেখাতে থাকে। এবং নন্দুর হঠাৎ করে মনে পড়ে যে তার বউ তো ছাদে আছে, তাহলে কি তারা তার বউকে দেখে এরকম ছাদের দিকে তাকাই তাকাই এরকম মজা করতেছে। এর মধ্যে সে তার বউকে ডাকে এবং বলে আমি তো কাপড় শুকাইতে গেছি। বলে এখন আর শুকাইতে হবে না, তুমি এখানে আসো। তখন সে কিন্তু তখনও তার ভিতরে সে ভয় কাজ করতেছে, বারবার সে উকি দিয়ে দিয়ে দেখতেছে যে তারা গেছে কিনা। এর মধ্যে দেখে তারা চলে গেছে। বলে আমার একটু খারাপ লাগতেছে, আমাকে চা বানিয়ে দাও। তার বউ চা বানাইতে গেলে তার মাথায় হঠাৎ ভাবনা আসে যে কোনোভাবে তার বউকে নিয়ে তাকে এই বাসা ছেড়ে যেতে হবে। এর মধ্যে সে বাসা ছাড়ার কথা বললে সে বলে যে আমার বন্ধুর এক রিসোর্ট আছে, সে রিসোর্টে আমাকে ইনভাইট করেছে, আমি সেখানে গীতাকে নিয়ে যেতে চাই। গীতাকে নিয়ে যেতে চাইলে গীতা লজ্জায় সে বলে তোমার ভিতরে এত কিছু, আর এভাবে সবার সামনে এভাবে কেউ হানিমুনের কথা বলে, তুমি তো আমাকে এটা পার্সোনালি বলতে পারতে। এর মধ্যে গীতা সে রুমে আসলে গীতা আর নন্দু মিলে তাদের রোমান্স শুরু হয়। বুঝতেই তো পারছেন, হানিমুন বলে কথা, হানিমুনে যাবে দেখে তাদের আর তোষ হয়েছে না। এই যে তারা রোমান্স করতে থাকে এবং হানিমুনে এসে তাদের রোমান্সের সময় ঠিক এ সময় ওই বকাটা ছেলেটা কল দিলে গীতাকে সে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সে ফোন রিসিভ করলে দেখে যে সে রিসিপশনে সেই বকাটের ছেলেটা এসেছে। সে এটা শোনার সাথে সাথে সে কাপড় চাপড় না পরে সে দ্রুত রিসিপশনে চলে আসে এবং বলে যে সে কথাই বলে যে সে চলে গেল। তাকে দেখে নন্দুকে দেখে ওই বকাটের ছেলে জয়ী বারবার আরও মজা করতে থাকে এবং বাইক নিয়ে সে চলে যায়। বাইক নিয়ে চলে গেলে জহিকে ওই নন্দু তখন রাগে আর রুমে যায়নি, সে রুমে না গিয়েই বারান্দায় শুয়ে পড়ে এবং ঘুম থেকে উঠে দেখে তার বউ গীতা রুমে নেই। সে অনেক চিন্তায় পড়ে যায়, সে গেল কোথায়। সে নিচে দৌড়ায় গিয়ে নিচে যায় এবং নিচে গিয়ে দেখে তার বউ মন খারাপ করে মোবাইলে কী জানি করতেছে। এর মধ্যে বলে তুমি এখানে, আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। পরে বলে তুমি আমাকে খুঁজছো কেন, তোমার কি হয়েছে বলো, আমি তোমার বউ, তুমি আমার সাথে কোনো কিছু শেয়ার করো না তো কার সাথে শেয়ার করবে। তখন সে বলে যে আসলে আমি সেদিন মীমাংসা করতে গিয়েছিলাম, কিন্তু আসলে তার সাথে আমার কোনো মীমাংসা হয়নি। সে আমাকে উল্টাপাল্টা সত্য দেয় এবং সে সত্য আমি মানতে পারিনি এবং সে বলে যে তোমার সামনে আমাকে মারবে। তখন তার বউ বলে যে ঠিক আছে, তুমি ওই বকাটে জহিকে কল দাও, আমি দেখতেছি, তুমি ডাকো, তুমি এখনই তাকে এখানে ডাকবে। সে ফোন দিলে পরে সে তার ওই যে রিসোর্টে আসে এবং সে তাকে বসতে দেয় এবং বসে তারা গল্প করতে থাকে। এর মধ্যে বসলে গীতা টেবিলের ওপর একটা খাবার নিতে গেলে ওই বকাটের ছেলেটা অর্থাৎ জহি তার দিকে খারাপ নজরে তাকায় এবং এটা নন্দুকে ইশারা করতে থাকে। নন্দু ভিতরে রাগে তার সে কোনোভাবে সহ্য করতে পারতেছে না, কিন্তু ওপরেও কিছু বলতে পারতেছে না। সে তার বউকে বলে যে আমার হাজব্যান্ড তোমার সাথে মীমাংসা করতে চাইলে তুমি মীমাংসা করো না, কিসের জন্য। বলে আমি তো তোমার হাজব্যান্ডকে সত্য দিয়েছি। বলে কি সত্য? তখন নন্দু বলে যে আমাকে তোমার সামনে মারতে চাই, এটা আমি কোনোভাবে মানতে পারবো না। তখন বলে এইটা ছাড়া আর কোনো সত্য নেই? তখন বকাটের ছেলেটা বলে হ্যাঁ, আমি তো আরেকটা সত্য দিয়েছি, কারণ তোমার হাজব্যান্ড তোমাকে বলেনি। তখন গীতা বারবার নন্দুকে জিজ্ঞাসা করে যে কী সত্য, তুমি আমাকে কেন বলতেছ না। পরে গীতা রাগ করে পাশের রুমে চলে গেলে নন্দু গীতাকে কোনোভাবে বলতে চায় না, কারণ সে সত্যটা আসলে কোনো হাজব্যান্ডই নিজ মুখে এসব কথা কখনো বলতে পারে না। অনেক গীতা তো নাছর বান্দা, সে কোনোভাবে ছাড়তেছে না। এইভাবে সে এক পর্যায়ে বলে যে সে তোমার সাথে শুতে চায়।
এটা শুনে গীতা বলে ঠিক আছে চলো আমি দেখতেছি। পরে সে রুমে এসে বলে তুমি আমার সাথে শুতে চাও, ঠিক আছে তুমি আমার সাথে শুবে, না আমার কোনো সমস্যা নেই, আসো তুমি আমার সাথে শুবে। এর মধ্যে তার বন্ধুকে কারণ জহি তার বন্ধুকে রুম থেকে বের করে দেয়। রুম থেকে বের করে দিয়ে সে একাই যায়, বলে যে একটু রোমান্স করে আসে। সে তো ফুরফুরে মোড়ে রুমের ভিতরে ঢুকে এদিক ওদিক তাকাতাকি করে, কারণ সে দেখতেছে যে তার হাজব্যান্ড কোথায় গেল, তার হাজব্যান্ডটা তো রুমেই ছিল। এর মধ্যে বলে তুমি আমার সাথে শুতে চাও, ঠিক আছে আসো শো। এর মধ্যে ওই বকাটের ছেলেটা বলে আমি কি তোমাকে ছুতে পারি? এর মধ্যেই দেখে তার গীতার হাজব্যান্ড নন্দু। তখন বলে তোমার হাজব্যান্ডের সামনে কিভাবে আমি তোমার সাথে শুবো, এটা কিভাবে সম্ভব? বলে কেন তুমি আমার সামনে আমার হাজব্যান্ডকে মারতে পারলে, তাহলে আমার হাজব্যান্ডের সামনে তুমি আমার সাথে শুতে পারবে না কেন? বলে না এটা সম্ভব না, কিভাবে শুবো আমি তোমার সাথে, এটা হয় না, তোমার হাজব্যান্ডকে রুম থেকে বের করে। বলে না আমার হাজব্যান্ডের সামনেই তোমাকে আমার সাথে শুতে হবে, তুমি আমার সামনে আমার হাজব্যান্ডকে মারতে পারলে এখন কেন শুতে পারবে না? এর মধ্যে ওই বকাটা ছেলেটা ভয় পেয়ে যায় এবং সে গীতা একটা ছুরি হাতে নিয়ে, কারণ গীতার একটা অসম্ভব ক্ষমতা আছে যেটা সে তার সামনের মানুষটার আচরণ সে বুঝতে পারে। সে বুঝে গেছিল যে ওই বকাটের ছেলেটা অনেক ভয় পাচ্ছে, তাই সে ওই চাকুটা দিয়ে মারবে না, তারপরও সে নিয়ে যায়। এর মধ্যে বলে যে হ্যাঁ ঠিক আছে আমি মীমাংসা করতে চাই, আমি আর এসব ব্যাপার নিয়ে এগোতে চায় না, ওই বকাটের ছেলেটা বলে। এবং বকাটের ছেলেটাকে থাপ্পড় দিতে গেলে সে ভয় পায়, কিন্তু গীতা আর থাপ্পড় দেয় না। এর মধ্যে দেখা যায় নন্দু, বকাটের ছেলেটা চলে গেলে নন্দু জিজ্ঞাসা করে যে তুমি এই ছুরি কোথায় পেলে? বলে এই ওই ফল কাটার টেবিল থেকে আমি নিয়েছি। বলে আমি তো এটা খুঁজতেছিলাম, আমি তো তখন পাইনি। বলে তুমি খোঁজার আগেই আমি এটা সরিয়ে দিয়েছি। এইদিকে ওই ছেলেটা মন খারাপ করে বের হইলে, বকাটা ছেলেটা মন খারাপ করে বের হইলে তার বন্ধুকে দেখে সে একটা ফুরফুরে মেজাজ করার চেষ্টা করে, কারণ তার বন্ধুকে তো কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না সে ওখান থেকে হেরে এসেছে। এক কথায় তাকে যে এর মধ্যে দেখা যায় সময় এসেছে। ও আপনাদের তো বলাই হয়নি, নন্দু কিন্তু বিদেশে থাকে, সে বিদেশ থেকে এসেছে শুধু বিয়ের জন্য। তার বউকে বলে যে আমি তো চলে যাচ্ছি, কিন্তু তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে, এটা বলে সে একটা পাপ্পি দিয়ে দেয়। এর মধ্যে বলে যে আমি খুব তাড়াতাড়ি পাসপোর্ট ভিসা রেডি করে দিব, তুমি চলে আসবে। এসব বলে সব পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে তারা রাস্তা দিয়ে তার দুলাভাইকে নিয়ে এসে এয়ারপোর্টের অর্থাৎ বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে দুলাভাইকে বাদর খেলা দেখাবে বলে রাস্তায় দাঁড়িয়ে থাকা বকাটে ছেলেটাকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দেয়। এর মধ্যে আরেক বকাটে ছেলে দৌড়ায় আসলে বলে আসো আসো তোমাকেও বাদর খেলা দেখাচ্ছি, এইটা বলে সে আনন্দে মেতে ওঠে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।